তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা মন দিয়ে করছো সবাই। তো চলো আজকের পড়া শুরু করি। আজকের আলোচনায় দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে আরেকটি বিদ্রোহ নিয়ে আলোচনা হবে। আরেকটি বিদ্রোহ রংপুর বিদ্রোহ নিয়ে আলোচনা হবে। 1783 সালে নুরুল উদ্দিনের নেতৃত্বে রংপুরের প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছিল স্থানীয় ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে। এই বিদ্রোহের প্রেক্ষাপটে অবশ্যই ইংরেজ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। রংপুরের প্রজারা কিন্তু সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা করছে না, তার বিরোধিতা করছে কার বিরুদ্ধে? স্থানীয় ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে। তো কে ছিলেন এই দেবী সিংহ? তার বিরুদ্ধে বিরোধিতা করার কারণটা কি? আজকের আলোচনায় দেবী সিংহ কে ছিলেন, তার বিরুদ্ধে রংপুরের প্রজারা কেন বিদ্রোহ করেছিল, অর্থাৎ এই বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের বিস্তৃতি, ফলাফল এবং অবশ্যই গুরুত্ব কী ছিল তা নিয়ে আজকের আলোচনা। এর আগের ভিডিও চুয়ার বিদ্রোহে আমি আলোচনা করেছি যে অষ্টাদশ শতকে বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে যতগুলি কৃষক এবং উপজাতি বিদ্রোহ হয়েছিল, সমস্ত বিদ্রোহের প্রেক্ষাপটে অবশ্যই ভূমি রাজস্ব ব্যবস্থা, ইংরেজ প্রবর্তিত ভূমি বন্দোবস্ত বা ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। তো যারা চুয়ার বিদ্রোহ দেখনি তারা একবার দেখে নিতে পারো। তাহলে অষ্টাদশ শতকে যত কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলি হয়েছিল তার কারণ বুঝতে তোমাদের সুবিধা হবে, একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। তবু এখানে হালকা করে ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে এই বিদ্রোহ বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, দেখো, ব্রিটিশ কোম্পানি প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থায় ব্রিটিশরা তো সরাসরি প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন না, তারা জমি বন্দোবস্ত করতেন। স্থানীয় জমিদার বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে জমি বন্দোবস্ত করতেন। তারা জমি ইজারা দিতেন ইজারাদারকে, এবং এই ইজারাদার রাজস্ব আদায়ের জন্য জমিদার কিংবা মধ্যস্বত্বভোগীদের নিযুক্ত করতেন। মধ্যস্বত্বভোগী এবং জমিদার শ্রেণীর মাধ্যমে তিনি অর্থাৎ ইজারাদার রাজস্ব আদায় করতেন, এবং এই রাজস্ব আদায়কে কেন্দ্র করে ইজারাদার যে নির্মম নীতির, যে নিষ্ঠুর নীতি প্রয়োগ করতেন, যার ফলে স্থানীয় প্রজারা বিদ্রোহ করতে বাধ্য হতো। যদিও ভূমি রাজস্ব ব্যবস্থা ইংরেজ কোম্পানি মস্তিষ্ক প্রসূত, তবুও স্থানীয় প্রজারা রাজস্বকে কেন্দ্র করে তাদের ক্ষোভ, তাদের রাগ সমস্ত কিছু প্রকাশ করতেন স্থানীয় ইজারাদার বা রাজস্ব আদায়কারীর বিরুদ্ধে। কারণ এই ইজারাদার বা জমিদার শ্রেণীরাই প্রজাদের সাথে রাজস্বকে কেন্দ্র করে সরাসরি সম্পর্ক স্থাপন করতেন। এই ইজারাদার শ্রেণীর প্রচণ্ড নির্মম অত্যাচার নীতি চালিয়ে রাজস্ব আদায় করতেন, এবং এর ফলে স্থানীয় প্রজাদের, স্থানীয় কৃষকদের রাগ সরাসরি গিয়ে পৌঁছাতো এই ইজারাদারদের বিরুদ্ধে, সরাসরি ইংরেজদের বিরুদ্ধে নয়। তো এরকমই এক ইজারাদার ছিলেন দেবী সিংহ। তো কে ছিলেন এই দেবী সিংহ? দেবী সিংহ ওয়ারেন হেস্টিংসের সহযোগিতায় দিনাজপুরের দেওয়ানপদে নিযুক্ত হন, এবং 1781 সালে দিনাজপুর, এত্রাগপুর এবং রংপুরের ইজারা তিনি লাভ করেন। ওয়ারেন হেস্টিংসকে প্রচুর উপঢৌকন প্রদান করেন, যার ফলে তিনি দিনাজপুর, এত্রাগপুর এবং রংপুরের ইজারাদারি লাভ করেন। এই ইজারাদারি লাভ করার আগে দেবী সিংহ মুর্শিদাবাদের দেওয়ানপদে নিযুক্ত ছিলেন এবং পরে পূর্ণিয়াতে রাজস্ব আদায়ের কাজে নিযুক্ত ছিলেন। এই দুটি জায়গাতেও তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, এবং যখনই যে জায়গার দায়িত্ব তিনি পেয়েছেন সেখানকার প্রজাদের, সেখানকার কৃষকবর্গদের জীবন তিনি অতিষ্ঠ করে তুলেছিলেন। তিনি নিজে দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং প্রজাদের জীবনকে তিনি অসহনীয় করে তুলেছিলেন, এবং মুর্শিদাবাদে বা পূর্ণিয়াতে দায়িত্বভার গ্রহণের সময় তিনি অসৎ উপায়ে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এই অর্থ দিয়েই তিনি পরবর্তীকালে ইংরেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তিনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় উপঢৌকন
প্রদান করে নিজের স্বার্থসিদ্ধি করেছিলেন। দিনাজপুরের দেওয়ানপদ কিংবা রংপুর, দিনাজপুর এবং এত্রাকপুরের যে ইজারাদারি লাভ, সেই উপঢৌকন প্রদানের মাধ্যমে তিনি এটি লাভ করেছিলেন। তাহলে বুঝতেই পারছো দেবী সিংহ কীরকম প্রকৃতির মানুষ ছিলেন, প্রচণ্ড নির্মম, দুর্নীতিগ্রস্ত এবং ধুরন্ধর ব্যক্তি। ইজারাদারি পাওয়ার সাথে সাথেই দেবী সিংহ দিনাজপুর, এত্রাকপুর এবং রংপুর অঞ্চলে উচ্চ হারে রাজস্ব আদায় করা শুরু করে দেন। রাজস্ব হার বহুগুণ তিনি বাড়িয়ে দেন। শুধু নির্দিষ্ট রাজস্ব আদায় নয়, সঙ্গে তিনি নতুন নতুন কর আরোপ করতেন, উপকর আদায় করতেন এবং যারা এই কর রাজস্ব দিতে পারতেন না তাদের ওপর তিনি বেত্রাঘাত করতেন, নিষ্ঠুর অত্যাচার চালাতেন। শুধু সাধারণ প্রজাদের ওপর তিনি অত্যাচার চালাতেন না, যে জমিদাররা রাজস্ব দিতে পারতেন না তাদেরকেও তিনি নানারকমভাবে অত্যাচার করতেন। তো রাজস্ব আদায়কে কেন্দ্র করে দেবী সিংহ জমিদার এবং প্রজাদের উভয় শ্রেণীকে তিনি প্রচুর পরিমাণে অত্যাচার করতেন। অনেক প্রজারা তার অত্যাচারে পালিয়েও গিয়েছিলেন, গ্রাম ছাড়া হয়েছিলেন। অনেক সময় যে প্রজারা রাজস্ব দিতে পারতেন না সেই প্রজাদের তিনি বন্দি করে রাখতেন, আটক করে রাখতেন এবং সেই বন্দিদশায় অবস্থায় সেই প্রজার চলত নির্মম অত্যাচার। তার সঙ্গে ছিল মহাজনদের শোষণ বা মহাজনদের অত্যাচার। তোমরা জানো যে 1783 সালে এই বিদ্রোহ শুরু হচ্ছে। তার আগে বাংলায় 1770 খ্রিস্টাব্দে এক ভয়ঙ্কর মন্বন্তর হয়েছিল, যা ইতিহাসের 76 মন্বন্তর নামে খ্যাত। এত বড় দুর্ভিক্ষের পরেও ব্রিটিশ কোম্পানি কিন্তু কোনো রকমভাবে রাজস্ব মকুব করেনি, বহাল রেখেছিল। এই দুর্ভিক্ষের প্রভাব রংপুরের প্রজারা তখনও কাটিয়ে উঠতে পারেনি। তার উপরে দেবী সিংহের উচ্চ হারে রাজস্ব আদায় এবং সেই রাজস্ব প্রদান করতে হবে নগদ অর্থে এবং প্রজারা সেই রাজস্ব প্রদান করার জন্য মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করতেন। মহাজনদের কাছ থেকে একবার ঋণ গ্রহণের সাথে সাথে তারা ঋণের জালে জড়িয়ে পড়তেন। বাড়ির সমস্ত সম্পত্তি, গরু, ছাগল, ভেড়া, সমস্ত সম্পত্তি বিক্রি করেও তারা এই ঋণের জাল থেকে কোনোদিনও রেহাই পেতেন না। তো এরকম দেবী সিংহের উচ্চ হারে রাজস্ব আদায় তথা মহাজনদের শোষণ প্রভৃতির কারণে রংপুরে নুরুল উদ্দিনের নেতৃত্বে সেখানকার প্রজারা বিদ্রোহ ঘোষণা করে 1783 সালে 18 জানুয়ারি এবং নুরুল উদ্দিনকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন তার এক সহযোগী দয়ারাম শীল। এবং নুরুল উদ্দিন এক কৃষক ছিলেন, সাধারণ পরিবারের সন্তান ছিলেন। দিনাজপুর, কোচবিহার, এত্রাকপুর প্রভৃতি অঞ্চলের হিন্দু, মুসলিম সমস্ত বর্গের প্রজারা, কৃষকেরা নুরুল উদ্দিনকে তাদের নবাব হিসেবে ঘোষণা করেন এবং নুরুল উদ্দিন প্রজাদের সাহায্য নিয়ে স্থানীয় স্বাধীন সরকার গঠন করেন এবং এই সরকারকে পরিচালনা বা এই বিদ্রোহকে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তার জন্য তিনি ডিম খরচা নামে একটি কর প্রদানের ব্যবস্থা করেন। নুরুল উদ্দিনের নেতৃত্বে এই বিদ্রোহ ভয়ঙ্কর রূপ ধারণ করে। রংপুরের ডিমলা, ফতেপুর, কাকিনা, কাজিরহাট প্রভৃতি অঞ্চলে, তাছাড়া দিনাজপুর, কোচবিহার এই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহটি ছড়িয়ে পড়ে। নুরুল উদ্দিন কর্তৃক স্থাপিত স্থানীয় স্বাধীন সরকারের উদ্দেশ্যই ছিল যে দেবী সিংহকে খাজনা দেওয়া বন্ধ করা এবং দেবী সিংহের অধীনে যে প্রজারা বন্দী অবস্থায় আছে তাদেরকে মুক্ত করা। এবং এই কাজে নুরুল উদ্দিনকে সাহায্য করার জন্য এই সমস্ত অঞ্চল থেকে প্রচুর হিন্দু মুসলিম প্রজারা রংপুরের বিদ্রোহে সামিল হন। নুরুল উদ্দিন এবং তার সহযোগী ভেবেছিলেন যে দেবী সিংহের বিরুদ্ধে তাদের যে বিদ্রোহ, এই বিদ্রোহে ইংরেজ কর্তৃপক্ষ তাদেরকে সাহায্য করবে। এই কারণে তারা অনেকজনের সই সংগ্রহ করে ইংরেজ কর্তৃপক্ষের কাছে তারা পাঠান। কি মনে হয়, ইংরেজরা নুরুল উদ্দিন তথা এই রংপুর বিদ্রোহকে সমর্থন করবে দেবী সিংহের বিরুদ্ধে? তোমরা মনে রাখবে যে দেবী সিংহ এই ইংরেজ কর্তৃপক্ষের মদতেই কিন্তু এই রংপুরের
ইজারাদারি পেয়েছিলেন, তাদেরকে প্রচুর উপঢৌকন দিয়েছিলেন। এবং অন্যদিকে দেবী সিংহ নিজেও নিজের প্রাণ বাঁচানোর জন্য গুডল্যান্ডের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। এবং গুডল্যান্ড নিজেও জানতেন দেবী সিংহ কীরকম প্রকৃতির লোক, কীরকম মানসিকতার লোক। তো তিনি প্রথমে কর্ণপাত করেননি, কিন্তু দেবী সিংহ তার অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে গুডল্যান্ডকে তিনি নিজের দলে টেনে নেন। এবং গুডল্যান্ডও কী করেন, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছেন তিনি সেখানে দেবী সিংহের হয়ে আর্জি জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিদ্রোহ দমন করার উপযোগিতা উপলব্ধি করেন এবং একটি সেনাবাহিনী দল পাঠানো হয় রংপুর বিদ্রোহকে দমন করার জন্য। তো এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড। এই বিদ্রোহ ছিল একটা অসম লড়াই। রংপুরের প্রজাদের কাছে অস্ত্র বলতে বাড়ির যাবতীয় জিনিস, কাস্তে, হাতুড়ি, হাতা, খুন্তি, তীর, ধনুক, বর্ষা প্রভৃতি। আর ইংরেজদের হাতে এই প্রজাদের তুলনায় তো অনেক উন্নত মানের অস্ত্র ছিল। লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড নিষ্ঠুরভাবে এই বিদ্রোহকে দমন করার চেষ্টা করেন। প্রচণ্ড হত্যালীলা চালিয়েছিলেন তিনি। স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধা, বৃদ্ধ নির্বিশেষে প্রচুর মানুষকে তিনি হত্যা করেছিলেন। এবং শেষে সবথেকে মজার ব্যাপার এটাই যে ইংরেজরা এত শক্তিশালী, তাদের এত উচ্চ রণকৌশল, সেখানে এই রংপুরের প্রজাদের তো না আছে কিছু অত্যাধুনিক অস্ত্র, না আছে কিছু রণকৌশল। তা সত্ত্বেও লেফটেন্যান্ট ম্যাকডোনাল্ড নুরুল উদ্দিনকে পরাস্ত করার জন্য তিনি রাতের অন্ধকারে সাহায্য নেন। এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি রাতের অন্ধকারে নুরুল উদ্দিন এবং তার সহযোগীদের উপর আক্রমণ করেন। যখন নুরুল উদ্দিন এবং তার সহযোগীরা একেবারে নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র নেই, ঠিক এই সময়ে ম্যাকডোনাল্ড এই প্রজাদের ওপর, এই বিদ্রোহী প্রজাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ঘটনাস্থলে দয়ারাম শীল মারা যান এবং নুরুল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হত্যা করা হয় এবং নুরুল উদ্দিনের মৃত্যুর সাথে সাথে এই বিদ্রোহ স্থিমিত হতে শুরু করে এবং শেষে বলা যেতে পারে যে ব্রিটিশ বাহিনীর প্রচণ্ড দমননীতির ফলে এই বিদ্রোহ দমিত হয়। মোগলহাট এবং পাটগ্রামের যুদ্ধে নুরুল উদ্দিনের বাহিনী তথা বিদ্রোহকে দমন করা হলেও এই বিদ্রোহের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্ব হচ্ছে যে হিন্দু মুসলিমের মধ্যে এক ভ্রাতৃত্ব লক্ষ্য করা যায়। এই বিদ্রোহের গুরুত্ব এখানেই যে হিন্দু মুসলিম মিলিতভাবে সামিল হয়েছিল। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে যে এই বিদ্রোহ পরবর্তীকালে যত কৃষক বা উপজাতি বিদ্রোহগুলি হয়েছিল, পরবর্তীকালে বিদ্রোহগুলিকে উৎসাহ দান বা প্রেরণা দান করেছিল। তৃতীয় গুরুত্ব হচ্ছে যে দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে ইংরেজ শাসনে নুরুল উদ্দিন কর্তৃক যে স্থানীয় স্বাধীন সরকার গঠন, এটা একটা নজির সৃষ্টি করেছিল। তার একাকী প্রচেষ্টায় দেবী সিংহের নির্মম অত্যাচারের আওতায় ব্রিটিশ সরকারের শাসনে এরকম একটা সরকার গঠন করা সেই সময় নজিরবিহীন দৃষ্টান্ত। এই বিদ্রোহকে ব্রিটিশ কোম্পানি গায়ের জোরে দমন করলেও প্রজাবর্গের মনোবলকে তারা দমন করতে পারেনি। এই বিদ্রোহের সবথেকে বড় প্রাপ্তি। তো রংপুর বিদ্রোহের আলোচনা এখানেই শেষ হলো। আশা করছি তোমরা বুঝেছো। আর তোমাদের যদি এই বিদ্রোহ সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়েরই আরেকটি বিদ্রোহের আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ তোমরা সুন্দরভাবে থাকো, পড়াশোনা করো আর সুস্থ থাকো, ভালো থাকো।